মালয়েশিয়া নিয়ে আজকে সর্বশেষ একটু আপডেট দিই। আহ, বাংলাদেশ আহ, যে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্বশীল রয়েছেন, উনি তো অলরেডি যে ঘোষণাটা দিয়েছেন এটা হচ্ছে ঈদের পর মোটামুটি শ্রম বাজারটা বাংলাদেশের জন্য একটু স্বাভাবিক হবে, অথবা ওনারা কাজ করবেন। সো ঈদের আগে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে খুব বেশি গুড নিউজ পাওয়ার মনে হয় পসিবিলিটি নাই। আর হচ্ছে মালয়েশিয়ার যদি শ্রমবাজার ঈদের পর, ঈদ তো খুব বেশি দিন নাই, ঈদের পর যদি চালুও হয়, বাট এখন থেকে কিন্তু যারা আগ্রহী ক্যান্ডিডেট তাদের একটা প্রিপারেশন থাকা দরকার আমি মনে করি। কারণ হচ্ছে যখন কার্যক্রম শুরু হয়ে যায়, প্রথম ধাপে মোটামুটি ভালো কাজ হয় এবং কাজগুলো স্মুথলি হয়। এরপরে ভালো ভালো যে কোম্পানিগুলা মানে কাজ নিয়ে আসে, তারা প্রথমে তো একটু হাইপার টেনশনে থাকে, অতি দ্রুত তাদের ভিসাগুলা প্রসেস করাতে হবে, লোক রিক্রুট করতে হবে, এগুলো আবার ফ্লাইট করাতে হবে। সব কিছু করার জন্য প্রথমে যে একটা মোশন থাকে, গতি থাকে, স্পিড থাকে, যে আগ্রহ থাকে, এবং যে প্রসেসটা করাইতে গেলে যে সাপোর্টগুলো পাওয়া যায়, পরবর্তীতে যখন কিছু ফ্লাইট হয়ে যায় এরপরে নিচটা কাজগুলো থাকে এবং মানুষের যে মোশন কমে যায়, উদ্দীপনা কমে যায়। এরপরে যারা ট্রাই করে তারাই মোটামুটি একটু ঝামেলার মধ্যে পড়ে যায়, অনেক হ্যাসেলের মধ্যে পড়ে যায়, অথবা তাদের ফ্লাইটগুলা অনেক সময় ডিলে হয়ে যায়। তারপরে হচ্ছে বাংলাদেশ তো আসলে কি বলবো, তিতা হলেও সত্য, তখন অনেক সব দিক দিয়ে সিন্ডিকেটের একটা চাপ পড়ে যায়। যেমন বিশেষ করে টিকিটের প্রাইস, নর্মালি যে কস্টিং করে এজেন্সিগুলো প্রাইস দেয় বা ক্যান্ডিডেটদেরকে খরচটা বলে, পরবর্তীতে টিকিটের দাম প্রায় ডাবল হয়ে যায় অনেক সময়। তো তখন ওনারা তো স্বাভাবিকভাবেই কিছু লাভ মানে ক্যালকুলেশন করেই তারপরে একটা কস্টিং দেয় যে কোনো ভিসা প্রসেস করানোর জন্য। তখন দেখা যাচ্ছে যে লাভ ওনারা করার জন্য মানে প্ল্যানিং করছে, টিকিটের দাম কাভার করতে গিয়ে তাদের আরও পকেট থেকে টাকা মনে হয় ঢুকাইতে হয়। তো পকেট থেকে না ঢুকাইলেও তাদের যে এক্সপেক্টেড একটা লাভের প্রত্যাশা থাকে, এটা যখন নাকি ফিল আপ হয় না, তখন তারা ফ্লাইট ডিলে করে। সো এই কারণে আমি মনে করি যে যারা আসলে আগ্রহী তারা অতি দ্রুত মানে যখন কাজ শুরু হবে যেন প্রথম শিপেই, প্রথম ধাপেই কাজগুলা শুরু করাইতে পারে, এই একটা মনোযোগ মানে তাদের রাখা উচিত। আর এই কারণে যেটা হচ্ছে আপনার, আমি এ পর্যন্ত অনেকগুলা প্রি রিকুইজিট হিসেবে কিছু ক্যান্ডিডেট আমাদেরকে যখন নক দিয়েছে তাদের প্রোফাইল রেডি করার জন্য, তখন তাদের কাছ থেকে যখন আমি ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ চাচ্ছিলাম, তখন তাদের অনেক গ্যাপ আমি অলরেডি দেখতে পেয়েছি। যে অনেকে দেখা যাইতেছে তার পাসপোর্ট আছে, বাট তার মেয়াদ দেখা যাইতেছে 1 বছর 2 বছরের হয়তো বা আছে, কারণ পাসপোর্ট করছে অনেক আগে, এর ভিতরে 2-4-5 বছর চলে গেছে, তার পাসপোর্টেরই মোটামুটি মেয়াদ কমে গেছে। তো মিনিমাম মালয়েশিয়ার জন্য 2 বছর পাসপোর্টের মেয়াদ থাকা উচিত। তো এটা একটা প্রবলেম। অনেকে দেখা যাইতেছে পাসপোর্ট ঠিকই আছে, কোরিয়া রাখছে, বাট ভালো করে একটা স্ক্যান কপি নাই, যে কাউকে যে হঠাৎ একটা ইনস্ট্যান্ট পাঠাবে, হয়তো বা মোবাইলে ছবি তুলে দেয়, বাঁকা বোকা করে দেয়, অনেক তথ্য ঝাপসা থাকে। এটা একটা বড় ধরনের অ্যাম্বাগুইটির মধ্যে পড়া লাগে পরবর্তীতে কাজ শুরু করার জন্য। তারপরে হচ্ছে স্ক্যান ভালো তো নাই, পাশাপাশি অনেকে দেখা যাইতেছে একটু সার্ভিস সেক্টরে প্রত্যাশা করে, যে সার্ভিস সেক্টরে যদি তার ভিসাটা হয় তাহলে ভালো হয়। তখন অনেক সময় কোম্পানিগুলা অথবা যারা রিক্রুট করে তারা চায় যেন তার মিনিমাম একটা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে। তো এডুকেশন কোয়ালিফিকেশান যে বিষয়টা, এটা হয়তো বা অনেকেরই থাকে, বাট সে মেট্রিক বা ইন্টারমিডিয়েট পাস করছে আজ থেকে 2-4-5 বছর আগে, বাট সে সার্টিফিকেটই তুলে নেয়। যখন সার্টিফিকেটটা তার তোলা না থাকে তখন তো সে সার্টিফিকেট দিতে পারে না। তখন অনেক সময় ভালো স্কোপ থাকলেও বা এই রিকোয়ারমেন্টটা ফিল আপ না করার কারণে সে ভালো কোম্পানিতে তার একজন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে না, বা যারা কাজ করে তারাও তারে পিছনে রেখে দেয়।
কারণ কম্পিটিশনের এই যুগে যারা সব দিক দিয়ে ডকুমেন্ট যা যা রিকোয়ারমেন্ট দরকার এগুলা একবারে গুছায় রাখে, তাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়, তাদের কাজগুলো স্মুথলি হয়, দ্রুত হয়, এবং তাদের প্রসেসটা খুব সহজেই মানে কমপ্লিট হয়। তো এটা ছাড়াও দেখা যাইতেছে তার এনআইডি কার্ড অনেক সময় আগে হয়তো বা জন্ম নিবন্ধন দিয়ে তার পাসপোর্ট করে ফেলছি, বাট এনআইডির সাথে তার পাসপোর্টের যে তথ্যগুলো মিল নেই, কম বেশি আছে। এটা কিন্তু আবার মালয়েশিয়ার ক্ষেত্রে একটু ঝামেলা, যে তার এনআইডির সাথে তার পাসপোর্টের অবশ্যই মিল থাকতে হবে। এখন মোস্ট অফ দ্য ক্ষেত্রে অবশ্য মানে এনআইডি দিয়ে তার পাসপোর্টটা হয়, তারপরেও যারা মানে জন্ম নিবন্ধন দিয়ে হয়তো বা করেছেন, এরপরে রিনিউ করে করে তার পাসপোর্টটাকে এখন পর্যন্ত রানিং রেখেছেন এবং মেয়াদ আছে, দেখা যাইতেছে এখন তার মানে এনআইডির সাথে তার পাসপোর্টের মেয়াদ মানে মিল নাই। কেমন? তার জন্ম তারিখ হইতে পারে, তার নিজের নামটা হইতে পারে, বিশেষ করে নিজের নাম আর জন্ম তারিখটি মেজরলি মানে ইম্পর্টেন্ট। তারপরে তার বাবা মার নাম, এগুলো মেজর কোনো সমস্যা না, তারপরে এগুলো যদি মিল থাকে তো গুড, ঠিক আছে। তারপরে হচ্ছে তার যে একজন নমিনি থাকা দরকার, অনেক সময় এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সে একজন নমিনি যদি কাউকে নির্ধারণ করে, তার সাথে তার রিলেশন কি, তার ওই এনআইডি, তারপরে তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এগুলো থাকা দরকার। এগুলো অনেক সময় গুছানো থাকে না, কনফিউশন থাকে যে কারে দিব মানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসাবে সে দেওয়া যেতেছে ওই যে এজেন্সি কাজ করতেছে তারই দেওয়া যায়, অথবা সেই এজেন্সি যদি না পায় তাহলে সে নিজেরই মানে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে রাখা দেয়। তো এগুলো যাতে না হয়, ঠিক আছে, পরবর্তীতে এগুলা মানে কাজ করার ক্ষেত্রে খুব ঝামেলা হয়। এই জিনিসগুলো গুছায় নেওয়া আগে থেকে ভালো। কাজ যখন শুরু হবে, ঈদের পর হোক, ঈদের আরও 1 মাস 2 মাস 3 মাসও লাগতে পারে, কারণ বাংলাদেশের মার্কেট এরকম মানে সবসময় ভার্সাটাইল আর কি, টার্মোইল অবস্থা থাকে, কোন সময় হবে জানি না, বাট যদি শুরু হয় যেন আপনি আপনার কম্পিটিশনে আগায় থাকতে পারেন, আপনার প্রসেসিংয়ে আগায় থাকতে পারেন। এই কারণে আপনার জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়া দরকার। আর লাস্ট যে বিষয়টা আমি বলবো, আমাদের প্রবাসী যে সকল ভাইয়েরা বিদেশ যান আর কি, তো এখন হয়তো একটু সচেতন, তারপরেও অনেকেরই মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট মানে তার ক্রিয়েট করা থাকে না। মানে যে কোনো একটা, বিশেষ করে সরকারি ব্যাংক হলে ভালো, বর্তমানে প্রাইভেট ব্যাংকগুলো অনেক ভালো সার্ভিস দেয়, ইসলামী ব্যাংক আছে, তারপরে অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, মানে লোকাল এলাকাতে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই দুইটা ব্যাংক একটু কম্পারেটিভলি বেশি পাওয়া যায়, পোবালি টোবালি আছে। আর একটু শহর কেন্দ্রিক হলে দেখা যেতেছে ব্র্যাক ব্যাংক, তারপর হচ্ছে ইভিএল, সিটি ব্যাংক, এই ব্যাংকগুলো মোটামুটি ভালো সার্ভিস দেয়। তো যে কোনো একটা ব্যাংকে, ঠিক আছে, যে কোনো একটা ব্যাংকে আপনার মিনিমাম একটা নিজের নামে সেভিংস অ্যাকাউন্ট থাকা দরকার, যাতে আপনার রেমিটেন্সটা আপনি নিজের অ্যাকাউন্টে পাঠাইতে পারেন, অথবা যদিও ফ্যামিলিকে টাকা পাঠানো, বাট মিনিমাম যেন আপনার একটা পার্সোনাল সেভিংসের জন্য নিজের একটা অ্যাকাউন্ট মানে এলআইপ ল্যাব থাকে আর কি, যেটাতে আপনি আপনার মানে ফিউচার ফান্ডিংয়ের জন্য একটা কিছু টাকা জমায় রাখতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে লাস্ট যে কথাটা বলবো, অনেকে দেখা যাইতেছে বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, এইসব কান্ট্রিগুলোতে লং সময় বিদেশ করেন, তারপরে অনেক সময় মনের ভিতরে উকি দেয় যে আমি একটু ইউরোপ যাওয়ার ইচ্ছা। তো ইউরোপ যাওয়ার ক্ষেত্রে দেখা যেতেছে অনেক সময় ব্যাংক ব্যালেন্স একটা বড় একটা ফ্যাক্টর। তো ব্যাংক ব্যালেন্স দেখা যাইতেছে নিজের অ্যাকাউন্ট না থাকার কারণে 5 বছর, 10 বছর, 15 বছর এক যুগ বিদেশ করে ফেলাইছে, নিজের নামে একটা অ্যাকাউন্টও নাই, নিজের নামে একটা স্টেটমেন্টও নাই। ইভেন হচ্ছে যারা মালয়েশিয়াতে, আবার একটু মালয়েশিয়াতে আসছি, মালয়েশিয়াতে যারা একটা নির্দিষ্ট সময় থাকার পরে হয়তো বা বিয়ে করছেন বা বিয়ের পরে ছেলে মেয়ে হয়েছে, যে মনে চায় যে দেশে আইসা যে খরচ হবে আসছে বলো ফ্যামিলিকে একটু নিয়ে যাই, একটু সময় দিয়ে একটু ঘোরাঘুরি করাই। এক্ষেত্রে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাংকের একটা স্টেটমেন্ট না থাকার কারণে বাংলাদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেক্সের মধ্যে পড়তে হয়, ভিসা রিজেক্ট হয় বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করা যায় না। তো এই ক্ষেত্রেও একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকা দরকার, এবং এখানে টুকটাক নিয়মিত লেনাদেনা থাকা দরকার। তো এই বিষয়টি একটু মাথায় রাখবেন, যারাই মানে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে যাবেন, তারা যেন মিনিমাম তার নিজের নামে একটা অ্যাকাউন্ট থাকে। তো আজকে মোটামুটি এটাই ছিল কথা। আর একবারে শুরুর যে কথাটা ছিল, এটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার আপডেটটা কি, এটা ছিল লাস্ট কথা। তো
তো মালয়েশিয়ার কলিংয়ের আপডেট হচ্ছে এই যে বাংলাদেশে যিনি এখন এই যে প্রবাসীদের দায়িত্বে রয়েছেন বা বিদেশ মানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কর্মসংস্থান, ওনার যে সর্বশেষ ভাষ্য ছিল যে ঈদের পরে হয়তো আমাদের ফরেন যে মার্কেট এটা একটু স্বাভাবিক হতে পারে, একটু খুলতে পারে। তো এটাই মাথায় রাখেন। বাট এটা মাথায় রাখার তো অবশ্যই রাখবেন, পাশাপাশি ওই আগে যে রিকোয়ারমেন্টগুলো কইছি মানে এইগুলা আপনি একটু রেডি করে গুছায় রাখেন, ঠিক আছে? আর লাস্ট একবারে ফাইনালি যেটা আমাদের অফার, যেটা মাল্টি স্কিল বাংলাদেশ, সবাইকে যারা আমাদের সাথে যোগাযোগ করবে সবাইকে আমরা একটা ফ্রি প্রোফাইল রেডি করে দিচ্ছি, গোছানো একটা প্রোফাইল, যাতে সে তার প্রোফাইলটা রেডি থাকলে কাজ যখন শুরু হবে, মেডিকেল শুরু হবে, সিস্টেম শুরু হবে, তখন যেন সে সবার চেয়ে আগায় থাকে। তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে মাল্টি স্কিল বাংলাদেশের মাধ্যমে। আর যদি এই তথ্যটুকু ইম্পর্টেন্ট মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনার পরিচিত জনের সাথে শেয়ার করে রাখতে পারেন আর আমাদেরকে ফলো করে রাখতে পারেন। ফার্দার বিদেশ রিলেটেড এটা যে কোনো মানে বিদেশের পারপাস হোক, হোক সেটা ট্যুরিস্ট, হোক সেটা বিজনেস, হোক সেটা মেডিকেল, হোক সেটা ওয়ার্ক অথবা স্টুডেন্ট ভিসা, যে কোনো তথ্যের জন্য মাল্টি স্কিল বাংলাদেশ একটা এক্সেপশনাল মোশন নিয়ে, একটা মোটিভ নিয়ে আগাচ্ছে এবং প্রতিনিয়তই নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে, নতুন নতুন কলাকৌশল নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তো এগুলোতে যাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন, আমাদের সাথে লাইক ফলো দিয়ে শেয়ার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।